আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ এনায়েতপুরে। আমরা এখানকার দৃষ্টিনন্দন বাহেলা মসজিদটি দেখতে যাব, আর দুপুরে টিনের চালা দেওয়া বিখ্যাত গোলাম হোটেলে খাবো, যেখানকার গরুর মাংস আর নদীর মাছ সবার কাছে প্রিয়। আমরা আরও যাব এনায়েতপুরের 50 বছর পুরাতন ভোলানাথ মিষ্টির দোকানে জগৎ বিখ্যাত পান্তুয়া মিষ্টি খেতে। এছাড়াও এনায়েতপুরের ঐতিহ্যবাহী তাঁতের কারখানা আর টিনের দোতলা বাড়িগুলো দেখব। চলুন আমাদের সাথে, লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাংলাদেশের খুব সুন্দর একটা মসজিদে বসে আছি। মসজিদটির নাম হলো বাহেলা মসজিদ। এটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবস্থিত। শহর থেকে আসতে আপনার মোটামুটি আধা ঘন্টা লাগে সিএনজিতে করে 50 টাকা পার পারসন আপনারা এই শহর থেকে এখানে আসতে পারবেন। বেলকুচি আসার পথে চোখ জুড়ানো সবুজ দেখতে পাবেন, আর রাস্তাটাও খুবই সুন্দর ছিল। সিএনজিওয়ালাকে বললেই ঠিক বাহেলা মসজিদের সামনে আপনাকে নিয়ে আসবে। আলামান বাহেলা খাতুন মসজিদটি প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত, যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2016 সালে। মোহাম্মদ আলী সরকার নামে একজন 2.5 বিঘা জমির উপরে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণে প্রায় 4 বছর সময় লেগেছিল। 3 তলা বিশিষ্ট মসজিদে বড় একটি গম্বুজ আছে, যার ভেতরে সুন্দর কারুকার্য করা। টাইলস আর মার্বেল পাথরে মোড়ানো মসজিদটি আধুনিক সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বললে অত্যুক্তি হবে না। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মসজিদটি ভ্রমণ করতে আসেন। অনেক সুন্দর ছিল মসজিদটা এবং ঘুরে অনেক ভালো লাগলো। আপনারা যদি কখনো সিরাজগঞ্জে আসেন তাহলে আধা ঘন্টা জার্নি করে এই মসজিদে আসতে পারেন। আর এই মসজিদে ঢোকার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি সহ মানুষ সহ যদি ছবি তুলতে চান তাহলে এখানে বাধা দিচ্ছিল কিংবা তারা আপত্তি জানাচ্ছিল, তো সেই ক্ষেত্রে শুধু মসজিদের ছবি তোলা যাবে। মসজিদের ভেতরে নামাজও পড়লাম আমরা, তো সেইগুলোতে তারা বেশ হেল্প করছে। অনেক সুন্দর মসজিদ, আমাদের অনেক এসে ভালো লাগলো। এখন আমরা তাঁত দেখতে যাচ্ছি। এখন তো মনে হয় হাতের তাঁত পাওয়া যাবে না, হাতের যে তাঁত ছিল এখন সব মেশিনের তাঁত। তো এটা হলো আমরা এখন এক্সপ্লোর করবো। আজকে প্রচণ্ড গরম, তাই এনায়েতপুর যাওয়ার পথে আমরা ভাবলাম যে আখের রস খাই। তো এখানে একদম বরফ ছাড়া পিওর আখের রস পাওয়া যাচ্ছিল রাস্তার পাশে, সেখান থেকে আখের রসগুলা খেলাম। এনায়েতপুরে আমরা একটা তাঁতের ফ্যাক্টরি দেখতে আসছিলাম। এই যে আমার পেছনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই সেই তাঁতের কারখানা। আগে একটা সময় ছিল যখন মানুষ হাতে করে এই তাঁত শিল্পটার বা এই তাঁতের কাজগুলা, সূক্ষ্ম কারুকার্যগুলো করতো, কিন্তু এখন হলো মেশিন তৈরি হয়ে গেছে। এখন পুরাটাই অটোমেটেডভাবে এই প্রসেসটা করা হয়। তো ওইটা দেখলাম, টেকনোলজি আপডেট হয়েছে, কিন্তু এখনও সেই আগে প্রোডাক্টগুলো পাওয়া যাইতেছে। আগে যেমন হয়তো সারাদিনে 1-2টা লুঙ্গি বানাইতো, এখন সেখানে মনে করেন সারাদিনে 50-60টা লুঙ্গি তৈরি হয়ে যাচ্ছে বা আরও বেশি হয়তো, এবং অনেকগুলো মেশিন দেখতে পেলাম। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি হ্যান্ডলুমটা দেখছি এর আগে, কিন্তু অটোমেটিক তাঁত যেটা আছে এটা দেখা হয় নাই, এটা দেখে গেলাম। তাঁতের পাশাপাশি এনায়েতপুরের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো টিনের দোতলা বাড়ি। আমাদের বেশ কয়েকজন আত্মীয়ের এরকম বাড়ি থাকায় ঘুরে ঘুরে দেখার সুযোগ পেলাম। আচ্ছা, এটা একটা টিনের বাড়িতে আমরা আসছি, যেটা হলো দোতলা। কাঠের না, টিনের দোতলা। এটা তো কাঠ, কিন্তু বাড়িটা তো টিনের। তারপরে দোতলায় উঠতেছি, আসলে আমাদের সাথে দোতলায় কি আছে দেখে। এটা হলো কাঠের সিঁড়ি, দোতলায় চলে আসছি। এটা বাড়িটা পরিত্যক্ত প্রায়, কারণ এখানে আসলে কোনো মানুষজন নেই। আর উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসপত্র উপরে আছে, এবং এই কাঠের, এগুলো সব কাঠের পাটাতন। আর এই সিঁড়িটাও কাঠের, খালি সাইডে এদিকে টিন দেয়া। তো এই হলো টিনের দোতলা বাড়ি বা কাঠের দোতলা বাড়ি বলতে পারে। তো এই জিনিসটা খুবই ইউনিক, এই বিশেষ করে এনায়েতপুরের এই জায়গাটাতে এরকম কাঠের বা টিনের দোতলা বাড়ি দেখতে পাবেন আসলে। তাঁত শিল্প আর এই কাঠের দোতলা বাড়ি, এই দুইটা জিনিস আর কি এখানকার ঐতিহ্য। আমরা আর একটা কাঠের বাড়িতে আসছি। এই বাড়িটাও অনেক সুন্দর এবং এটা মোটামুটি অক্ষত, আগেরটার মতো না, কিন্তু এখানেও কেউ থাকে না আর কি। এখানকার বেশিরভাগ বাড়ি যেগুলো দেখলাম সবাই এলাকা ছেড়ে চলে গেছে, এই ঢাকা শহরে থাকে আর কি। আর এই টিনের বাড়িগুলো এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা একটা বাসায় আসছি, যে বাসার সবগুলা বাড়ি এরকম টিনের দোতলা। এখানে মানুষজন থাকতো, এখন আসলে এই বাড়িঘরগুলোতে কেউই থাকে না। এই এখানকার এনায়েতপুরের একটা বিষয় দেখলাম, এরকম যে টিনের ঘরগুলো আছে এগুলো সব এভাবে পড়ে আছে এবং মানুষজন বাইরে থাকে। তবে একেবারেই পরিত্যক্ত না, তারা যখন এখানে আসে তখন আবার পরিষ্কার টরিষ্কার করে আবার এখানে ঠিক থাকে। আর এই যে এখানকার যে এটার পাশেই আপনার হলো সেই দরবার শরীফ আছে, তো ওইটাকে কেন্দ্র করে প্রচুর মানুষজন ওই যখন ওরস হয় ওই সময়টাতে
এই এনায়তপুরবাসী এখানে যারা বাইরে থাকে তারা এখানে আসে। দুপুরে খাওয়ার জন্য আমরা এই এনায়তপুরের খুব বিখ্যাত একটা হোটেলে চলে আসি। এটা খুব ইউনিক একটা হোটেল। এটা হলো চারিদিকে দেয়াল টেয়াল নাই, উপরে হলো খালি টিনের চালা। গোলাম নামে একজন 20 বছর আগে এই হোটেলটা শুরু করছিল এবং সেই হোটেলটা এখনো চলতেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ শুধু খাবারের স্বাদে এখানে ছুটে আসে। এখানকার যে বিখ্যাত খাবারগুলো আছে, গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে নদীর মাছ, তো আমরা ট্রাই করবো এই খাবারগুলা। চলেন আমাদের সাথে, দেখি আসলে গোলামের হোটেলের এই খাবার কতটা ভালো। আপনি কতদিন ধরে হোটেল চালাচ্ছেন? প্রায় 20 বছর। প্রতিদিন কেমন লোক আসেন? 500 লোক আসে। 500-600 লোক বেশি চলে মুরগি, গরু, মুড়ি, ঘন্ট, চিংড়ি মাছ, এই চারটা তরকারি সবচেয়ে বেশি চলে। আমি নিজে রান্না করি, এখনো নিজে রান্না করি। কয় কেজি আছে এর মধ্যে মাংস? হ্যাঁ, 15 কেজি। সেই কালার। এখানে চেয়ার টেবিলও আছে, কিন্তু আবার একটা চৌকি আছে, আমরা সেই চৌকির ওপর বসে খাদ্য। এই যে এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলো 150 টাকা, আর বেলে মাছও 150 টাকা। এই যে মুরগি, এটা হলো 120 টাকা করে। গরু কত করে? 150 টাকা। 150 টাকা। আচ্ছা, বেলে মাছ দিয়ে খাচ্ছি। বেলে মাছ বেগুন দিয়ে রান্না। বেশ মজা। প্রচুর পেঁয়াজ দেওয়া হয়েছে, দেখেন এটা গায়ে পেঁয়াজ লেগে আছে। আর তেল, ওরে তেল। এটাও ভালো, এটাও বেশ মজা। কেমন লাগে খাবার দাবার? খাবার দাবার চিংড়ি খাইলাম এ পর্যন্ত, ভালোই ছিল। মুরগি খাচ্ছি, ভালো না? ভালো আছে, কিন্তু তেল প্রচুর তো সব খাবারে। গরুর মাংস নিলাম। আরে আল্লাহ, গরুর মাংসটা একটু শক্ত, নর্মালি যেমন নরম হয় এরকম না। গরুর মাংসটার টেস্টও ভালো, তবে আমার কাছে মুরগিটাই বেশি ভালো লাগছে। না, মুরগি নাই। মাংসটা যদি একটু নরম হইতো তাহলে ভালো লাগতো। এটা শুনলাম যে এখানে নাকি হলো এই শক্ত মাংসই এরা পছন্দ করে। যে গুঁড়া ডালটা, এটা অনেক মজার। কলার ডাল গুঁড়া করা, সেটা অনেক ঘন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন আবার একটু ঘোরাঘুরি করে হয়তো আমরা শহরে আবার ব্যাক করব। এবং এখানকার খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল। বিশেষ করে আমার কাছে মুরগির মাংসটার, বাকি যারা চিংড়ি খাইছে, আপনারা জানেন আমি চিংড়ি খাই না, তো যারা চিংড়ি খাইছে তাদের কাছে চিংড়িটাও ভালো লাগছে। তো এরকম গ্রাম্য পরিবেশে যদি খাইতে চান তাহলে সিরাজগঞ্জের এনায়তপুরে এই গোলাম মামার দোকানে বা গোলাম যেই হোটেল আছে সেই হোটেল আসবে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান, ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। এনায়তপুরের অনেক বিখ্যাত একটা মিষ্টির দোকান এটা। এখানকার যে পানি তো আছে, এটা নাকি অনেক বিখ্যাত। আমি সিরাজগঞ্জের আগে যখন আসছি তখন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তো আমি মিষ্টি খাইছি। আজকে ঠিক এই দোকানটা আবার দেখার সুযোগ হলো। তো প্রায় 50+ এই দোকানের বয়স, এবং আপনি দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে কোনো ব্যানার ট্যানার কিছু নাই। আসলে চেনা বামনের পৈতা লাগে না এই অবস্থায়। ঠিক, আমার নাম হলো চিত্তরঞ্জন মাধব। আর এই দোকান কবে থেকে শুরু হয়েছে? এই দোকান শুরু হয়েছে আমরা স্বাধীনা করে 50 ছেড়ে আছে, 50-এর বেশি। আপনার দোকানের কোনো ইয়ে নেই কেন? ব্যানার টানান নাই। মিষ্টি বানায় আমাদের পারে যা ছানাবাড়ি লাগে, সাদা ফল, সঙ্গে সাদা মিষ্টি, কালা মিষ্টি। সব থেকে বেশি কোনটা বিখ্যাত আপনাদের মিষ্টি? পানি দেয় বেশি বেশি। 50 বছর আগে। বহুত পুরানা মানে ঐতিহাসিক পানি তো এর আগে থেকে শোনা পানি তো বিখ্যাত। যায় এখান থেকে নেট করে লোক কানাডা যায়, তারপরে ইন্ডিয়া, সব জায়গায় নিয়ে যায় মানুষ। জাপান, হ্যাঁ নিয়ে যায়, যা কুয়েত, দুবাই, সিঙ্গাপুর যায়। এটা হলো মিষ্টির কারখানা, এখানে জিলাপি বানাইতেছে।
এটা হলো অনেকটা স্টোর রুম টাইপের, যেখানে সব মিষ্টি বানায় রাখা হয়, যেখানে ছানার জিলাপি, তাতে রসগোল্লা, পানি তো মিষ্টিটা অনেক নরম। স্পঞ্জ রসগোল্লা, এটা অনেক মজা। দুইটা মিষ্টির সুবিধা হলো যে কোনোটাই অনেক মিষ্টি না, যারা খুব কম মিষ্টি খায় তাদের জন্য এই মিষ্টিটা অনেক ভালো লাগে। এটা হলো ছানার জিলাপি। ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি এবং পরিবেশ দুটোই ভালো লেগেছে। আমরা ফেরার সময় মিষ্টি ছাড়াও ওনাদের তৈরি খাঁটি ঘি কিনে এনেছিলাম। আজকের মতো এনাদপুর ঘোরা শেষ, খুব ভালো লাগলো ঘুরে। আমরা এর বাইরেও হলে এখানকার একটা হসপিটাল আছে অনেক বিখ্যাত। এই হসপিটালের নাম কি? এখানে অনেক বিখ্যাত খাজা ইউনুস আলী হসপিটাল আছে, সেটাও এখানে আছে আর কি। আমি হসপিটাল আর দেখাইলাম না, হসপিটাল তো আর দেখানোর কিছু মনে হয় নাই। বেশ বড় একটা হসপিটাল। এনাদপুরে একটা ছোট জায়গা হলো, বেশ চারিদিক থেকে অনেক বেশ উন্নত এবং সুন্দর একটা জায়গা। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের অনেকে বাড়িয়েছিল এই জায়গা, তো তাদের বাসাগুলোও দেখলাম। তো অনেক সুন্দর একটা সময় কাটলো এখানে। আশা করি আবার কখনো আসা যাবে, এবং আরও যদি কোনো জায়গা থাকে যেগুলো ঘোরা হয়নি সেগুলোই তো ঘোরা যাবে। তো সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।